লাঞ্চ করলাম সি কুইন রেস্টুরেন্টটায়, ফ্লোটিং রেস্টুরেন্ট এখানকার। দারুণ খাবার। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে ডে 3 কন্যাকুমারীতে আমাদের। এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে, আর তারপরে বেরোবো হচ্ছে আমরা সাইট সিন করতে কন্যাকুমারীর। তাকে তোমাদের আমি সাগরটা দেখালাম, মহাসাগরটা যে কতটা সুন্দর। তা আজকে সেখানে যাব, বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাব, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো আমার ব্লগ। চলো যাই, বেরোই এবার। ফার্স্টেই কিন্তু আমরা করে নেবো একটু ব্রেকফাস্ট, কারণ অনেকটা ট্রাভেল করার আছে, আর যেটা ছাড়া আমাদের দিনটা শুরুই হয় না। তো আজকে ভাবলাম আমরা একটু খাবো ম্যাগি, কারণ ম্যাগিটা হালকা ফুলকার মধ্যে ভালো খাবার এবং শরীরে কোনো প্রবলেমও হয় না ট্রাভেল করার দরুন। তার জন্য আমরা কিন্তু ম্যাগিটাই প্রেফার করলাম। আর তার জন্য চলে গেলাম একটা রেস্টুরেন্টে, যেখানে ম্যাগি, বার্গার, স্যান্ডউইচ সবকিছুই মোটামুটি পাওয়া যাচ্ছিল। বিচের ধার ঘেঁষাই একটা দোকান বলতে পারো। ম্যাগিটা চলেও এসছে, চলো তাড়াতাড়ি করে আমরা ম্যাগিটা খেয়ে নিই। এখন কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমরা যাচ্ছি গাড়ি বুক করতে, সাইট সিন করবো বলে। রিসেপশন একটা লোকের নাম্বার দিয়েছে আমাদেরকে, ড্রাইভারে। তো ওনার সঙ্গে কন্ট্যাক্ট করছি আমরা। তো গাড়িটা বুক হলে তারপরে আবার যাবো আমরা, তখন তো ওদের সঙ্গে দেখা করছি। কন্যাকুমারীতে কিন্তু সাইট সিন করার জন্য প্রচুর গাড়ি, এরকম ক্যাব পাওয়া যায়। তো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী গাড়ি বুক করবে। আবার বাসও কিন্তু পাওয়া যায় সাইট সিন করার জন্য, পার হেড 200 টাকা করে। তো আমরা যেহেতু ফ্যামিলি ছিলাম সেহেতু আমরা গাড়িটাই প্রেফার করলাম। তো চলো এবার বেরিয়ে পড়ি। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন, দেখতেই পেলে। তো এই গাড়িটা আমাদের পড়ছে 800 টাকা, মোটামুটি 8টা পয়েন্ট ঘোরাবে। ঠিকঠাকই লাগলো রেন্টটা আমাদের। তোমরাও আসলে এখানে অবশ্যই বুক করতে পারো, আমাদের হোটেল থেকেই নাম্বারটা আমরা পেয়েছি এই ড্রাইভারের। তো চলো দেখতে থাকো ব্লগটা। তিরুপতি বালাজি মন্দির, তিরুপতি বালাজির মন্দির। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট সাইট সিন, যেটা হচ্ছে তোমাদের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দির, যেটা কন্যাকুমারী থেকে বেশি একটু দূরত্ব নয়, কাছাকাছি। আর এইটা হচ্ছে মেনলি তিরুপতি বালাজিরই একটা মন্দিরের আরেকটা শাখা, যেটা কন্যাকুমারীতে আছে। আর এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আর তার সঙ্গে চ্যান্টিং হচ্ছে, যেটাও শুনতে খুব মনোমুগ্ধকর লাগছে। দক্ষিণ ভারতে কিন্তু কোনো মন্দিরেই ফোন অ্যালাউ করে না, সেরকম এখানেও ফোন অ্যালাউ করা যায় না। তো বাইরের আমি একটু তোমাদের সিনসারিটা দেখিয়ে জাস্ট এখানটা সমাপ্ত করব। আর এর পাশ থেকেই বয়ে যাচ্ছে আরব মহাসাগরটাও দুর্দান্ত লাগছে দেখতে মন্দির থেকে। আর তার সঙ্গে দিচ্ছে সুন্দর একটা হাওয়া, যেটা আমাদের শরীরকে একদম শীতল করে দিচ্ছে। তিরুপতি বালাজি মন্দির দর্শন করার পর গাড়িতে উঠে পড়লাম আবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। এখানে আমাদের ড্রাইভারজি বলল, আপনারা ফুল ডের জন্য গাড়িটা বুক করবেন নাকি হাফ ডের জন্য গাড়িটা বুক করবেন। আমরা বললাম আমরা তো হাফ ডের জন্য বুক করেছি, যেহেতু আমাদের হোটেলের লোকের সঙ্গে কথা হয়েছিল তার জন্য। তো হাফ ডের জন্য উনি 800 টাকা নিচ্ছিল, কিন্তু উনি বলল যে এখানে কিন্তু সাইট সিন যেটা হাফ ডের জন্য আছে সেটা কিন্তু সবই মন্দির। আপনারা কি নেচারকে এক্সপ্লোর করতে চান, তার জন্য কিন্তু রয়েছে একটা অভূতপূর্ব সুন্দর জায়গা, যেখানে আপনারা বললে আমি নিয়ে যেতে পারি। আর সেটা কিন্তু ফুল ডের জন্য চার্জ লাগবে। যেটা আমরা এখন এই মুহূর্তে যাচ্ছি সেটা হচ্ছে পোভার ব্যাকওয়াটার। যেহেতু আমাদের কন্যাকুমারীতে ফুল ডে 1 ডের জন্য স্টে ছিল, আমরা আগের দিন এসছিলাম, যেহেতু আমাদের কাছে অত সময় ছিল না, তার জন্য আমরা বললাম যে আমরা অবশ্যই ব্যাকওয়াটারে যাব, আপনি নিয়ে চলুন। তার জন্য আমাদেরকে মোট 3500 টাকা দিয়ে ফুল ডের জন্য গাড়িটা বুক করতে হয়েছিল। তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা কেন মন্দিরগুলো দর্শন করতে গেলাম না, কারণ দক্ষিণ ভারতের সবকটি মন্দিরে কিন্তু একই স্থাপত্যকলা বা ভাস্কর্যকলা বলতে পারো। তার জন্য আমরা ভাবলাম একটু অফবিট লোকেশনটা এক্সপ্লোর করে আসি আমরা। আর তার জন্যই কিন্তু আমাদের ড্রাইভারজি আমাদেরকে তিরুপতি বালাজি মন্দিরটা দর্শন করিয়ে নিয়ে তারপরেই কিন্তু পোভার ব্যাকওয়াটারের জন্য রওনা দিয়েছিল। কন্যাকুমারী থেকে পোভার আইল্যান্ডের ডিস্টেন্স হচ্ছে 67 কিলোমিটার। তো
তো প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার জার্নি কমপ্লিট করার পর অনেক গির্জা, অনেক পাহাড় পেরিয়ে আসার পর আমরা পৌঁছলাম পোভার आइलैंड। और अरब समुद्र का संगम है। तो यहाँ से स्टार्ट करते हैं, आगे की तरफ जाते हैं जंगल से, लाइक इस तरह से होगा, चारों तरफ से पेड़ होगा, पेड़ के बीच में से अपना बोट जाता है। एट ए टाइम एक ही बोट जाएगा इस तरह का कर्व फर्स्ट, पूरा गुफा के जैसे। आप लोग ने अनाकोंडा मूवी तो देखा ही होगा सब, हाँ। तो उसी तरह का कर्व फर्स्ट। कहने का मतलब ये है कि पूरा गुफा के जैसा टेढ़ा मेढ़ा, कोई एनिमल्स नहीं, बर्ड देख सकते हो, लाइक फिशरिकल इस तरह का बर्ड्स। फिर आएगा एक मैंग्रोव फॉरेस्ट, मैंग्रोव प्लांट्स जिसे कहते हैं, वो भी 3-4 किलोमीटर का एरिया पर होगा। आगे चल के 2 आइलैंड आएगा, एक पुआर आइलैंड और दूसरा एस्टोरिया। पुआर आइलैंड का फ्लोटिंग कॉटेजेस यहाँ पे, जो कि केरला में फर्स्ट है। पानी के ऊपर जो घर बना है वो है। इसका मतलब एक तो बैक वाटर करो, बैक वाटर इससे पहले आप लोगों ने जम्मू कश्मीर वगैरह देखा है, वो कैसे कि लेक के ऊपर स्टिल वाटर होता है, ये बैक वाटर है। बैक वाटर में कभी भी पानी कम जाएगा, जब कम ज़्यादा होता है उस हिसाब से पूरा पानी अप एंड डाउन होता है। साथ में स्टैचू, जस्ट फोटो क्लिक कर लीजिएगा। फिर आएगा एक केवी, एक ऐसा होता है, एक एंगल से आप देखिए तो हाथी के शेप प्लेस होगा। रेस्टोरेंट आएगा प्योर वेज है, पंजाबी रा या नॉन वेज चाहिए तो आपको सी फूड रोटी रेस्टोरेंट, 2-3 रेस्टोरेंट है। अब जब जहाँ पे भी जाओगे तो आपको टी कॉफी स्नैक्स कर सकते हैं। रेस्टोरेंट के पास आएगा कोकोनट आइलैंड, इस आइलैंड को राउंड करके लास्ट में आएगा बीच, जिधर आपको ये नैयार नदी, जो 80 किलोमीटर लंबा नदी और अरब समुद्र का जो संगम, यानी जो बैक वाटर का आंखों देखा जो नदी और सागर का संगम के पास होता है, एंजॉय करते हो। पूरा करना है तो आपका 2 घंटे 2 आवर्स का टाइम। तो ये रहेगा उसका टाइम। इससे कम वाला भी है 1.5 घंटा, बट उसमें आपका यानापोटा का फॉरेस्ट छूट जाएगा। और 1 घंटा भी है जो डायरेक्ट बीच है, 1 घंटा 1.5 घंटा 2 घंटा सर, 3 पैकेज। अब रेट ऐसा देखिए सर, 2 मेंबर्स के लिए 2 आवर्स का 4500, एडिशनल 500 के हिसाब से 1000 नहीं है, 500 ही है। सो 5500 आपका 4 मेंबर्स का हो जाएगा 2 घंटे। नहीं मतलब 5 मेंबर, 500 एक्स्ट्रा होगा, मतलब 4.5 5.5 6000। वो तो पूरा कर दीजिए ना, 5000 में कर दीजिए। আমাদের কিন্তু এখন বোট বুক করা হয়ে গেছে। তো বোটটা এলেই আমরা কিন্তু এই সুন্দর ব্যাকওয়াটারে ভাসমান হতে রওনা দেব। এখন আমরা চলে এসেছি ব্যাক ওয়াটারে এই ভ্রমণে, দেখতেই পাচ্ছ কি সুন্দর। আমরা বোটে উঠে গেছি সবাই। তো এখন আমরা এখান থেকে মোটামুটি ওরা 9টা মতো স্পট দেখাবে, আর একটা লাঞ্চেরও জায়গা আছে, সেখানেও আমরা যাব। তো তোমরা অবশ্যই কন্যাকুমারীতে এলে এই জায়গাটা ভিজিট করো, দারুণ জায়গা। আমার তো ভীষণ ভালো লাগছে। তো চলো দেখাই তোমাদের এখানকার স্পটগুলো। পোভার ব্যাকওয়াটার, ব্যাকওয়াটারের মানেটা কি তোমরা অনেকেই ভাবছো বা অনেকেই জানো। নদী যখন সমুদ্রের সঙ্গে মিশে তার আগে কিন্তু অনেকগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়, সেই শাখা প্রশাখা বা খাড়িগুলোকেই বলা হয় ব্যাকওয়াটার। আমরা কিন্তু বোটের মধ্যে বসে বসে চারিদিকের এই সৌন্দর্য বৈচিত্র্যময় প্রকৃতিকে খুব ভালোভাবে এনজয় করছিলাম এবং সত্যি ভাবছিলাম যে এখানটা না এলে বোধহয় আমাদের বড় কিছু একটা মিস হয়ে যেত। সরু সরু এই ক্যানেলের মাঝখান দিয়ে বোট অনবরত আনাগোনা করছে, কখনো যাচ্ছে কখনো আসছে, আর তার সঙ্গে সঙ্গে এই ম্যানগ্রোভের বন্য অরণ্য এবং আরও অনেক কত ছোট ছোট পাখি আমরা দেখছি এবং ভাবছি যে কত সুন্দরই না এই জায়গাটা। সামনের দিকে যেতে যেতে দেখতে পেলাম আমরা একটা বোটে কিন্তু নারকেলের জল বা ডাবের জল বিক্রি হচ্ছিল। তো আমরা ভাবলাম যে একটুখানি ট্রাই করব, কিন্তু এখন না, আবার যখন ফিরে আসবো তখন। স্থানীয় ভাষায় ম্যানগ্রোভকে দক্ষিণ ভারতীয় লোকেরা পাটনাগড় বলে। ক্যানেলের রাস্তা যত সংকীর্ণ থেকে সংকীর্ণতর হচ্ছে তত কিন্তু মনে হচ্ছে যে আমরা যেন সেই অ্যানাকন্ডার দেশেই চলে এসেছি। যেরকমটা সিনেমায় আমরা দেখেছিলাম বন্ধুরা, সেরকম ঠিক আমার লাগলো এই জায়গাটা। এই জায়গাটা ওরকম ন্যায় তৈরি করা হয়েছে বলে বা প্রকৃতির মাধ্যমে তৈরি হয়েছে বলে জায়গাটার নাম অ্যানাকন্ডা স্পট হিসেবে দেওয়া হয়েছে। এই জায়গাটিতে কিন্তু জল একটু কম আছে এখন, কিন্তু এখানে যখন জোয়ারের জল আসে সমুদ্র থেকে তখন কিন্তু কিনারা অব্দি জল 4-5 ফিট অব্দি উঠে যায়, তখন কিন্তু এখানে বোট চলে। আর এখন জলটা কম বলে ওরা আমাদেরকে লাইফ জ্যাকেট খোলার পারমিশন দিয়েছিল। এই জলটা এখন অনেকটা মাটির লেভেলে আছে বলে জলটির রং একটু মাটি মাটি টাইপের হয়ে রয়েছে। তাই যখন অনেকটা উপর দিয়ে উঠে যায় তখন কিন্তু সি গ্রিন টাইপের যে কালারটা আমাদেরকে আমি দেখেছিলাম সমুদ্রের জলে, ওরকম কালারই হয়ে যায়, কারণ এটা সমুদ্রের জলে ঢুকে যায় এখানে। দেখো এই পাখিটি হচ্ছে স্নেক বার্ড নামে খ্যাত, কারণ এটি সাপ খায় আর এর যে ঠোঁটটা আছে সেটা খুবই সুচালো এবং অনেকটার ভেতর দিকে জলে নেমে এরা খাবার খেতে পারে।
আমরা আবারও কিন্তু এক ধরনের পাখি দেখা পেলাম, যেটা হচ্ছে খানিকটা সারস টাইপের দেখতে, কিন্তু এরও ঠোঁটটা খুবই সোজালো এবং এরাও জলের তলা থেকে খাবার বের করে করে খায়, আর দেখতে কিন্তু খুব সুন্দর। এখানে আমরা অনেক বকেরও দেখা পেয়েছিলাম, যেগুলোকে একটু পরেই আমরা দেখতে পাবো। এখানে কিন্তু ক্যানেলগুলোর কিনারায় আমরা এক ধরনের গাছ দেখতে পাচ্ছিলাম, যেটা অনেকগুলোই ছিল এখানে। খানিকটা এর ফলগুলোকে দেখতে আমের মতো। আমাদের বোট ড্রাইভার বলল আমাদেরকে এই ধরনের ফলগুলো বিষাক্ত, লোক খেতে পারে না, কিন্তু এইগুলো দিয়ে এক ধরনের আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হয়। দড়াটা কি সরু দেখো বকটা, খুব সাদা। দেখতেই পাচ্ছ এক ধরনের গাছ দেখতে পাওয়া যাচ্ছে। এই গাছের পাতাগুলো কিন্তু খুবই ধারালো, আর এই গাছে কিন্তু এক ধরনের গন্ধ আছে, যেটা দিয়ে সাপেরা খুব অ্যাট্রাক্ট হয়। এখানে কিন্তু অনেক সাপ আছে, কিন্তু সেগুলো একদমই কিন্তু বিষধর নয়। তো এবার একটু চলে আসি এই বোটের খরচপাতি নিয়ে। এই বোটের ভাড়া হচ্ছে 2 ঘন্টার এই ফুল জার্নির জন্য দুজনের জন্য শুধুমাত্র 4,500 টাকা। কিন্তু এরপরে যে মাথাপিছু লোক অ্যাড হয় তাহলে সেটা 500 টাকা করে পড়বে। তো আমরা যেহেতু 5 জন ছিলাম, সেহেতু আমাদের টোটাল খরচ পড়ছে 6,000 টাকা। তোমরা কি এখানে দেখতে পাচ্ছ কতগুলো গর্ত এখানে, আর অনেক প্রচুর প্রচুর গর্ত এখানে। তো এখানে হচ্ছে ছিল কাঁকড়ার বাস, কাঁকড়াদের ঘর বলা চলে। कितना 50 5 चाहिए। पानी वाला, अच्छा पानी वाला दीजिएगा। দক্ষিণ ভারতের আনাচে কানাচে কিন্তু নারকেল গাছ, কিন্তু এখানে তা বলে ডাবের দাম কিন্তু কম নয়। সরু সরু ক্যানেল ছেড়ে এবার আমরা এলাম নাইয়ান নদীর সামনে, যেখানে খাড়ির সঙ্গে নদীর মিলন কিন্তু ঘটেছে। আর এই নদীটির দৈর্ঘ্য হলো 58 কিলোমিটার। যেহেতু দু ধরনের জল এখানে মিলিত হয়েছে, সেহেতু এখানে জলের কালারটা দুরকম, একটা একটু মাটি মাটি কালার আর একটা একটু সি গ্রিন কালার, কিন্তু জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে। এই ব্যাক ওয়াটারের ওপরে কিন্তু এরকম অনেক ফ্লোটিং রিসর্ট রয়েছে, এটা হচ্ছে ব্যাক ওয়াটার রিসর্ট। এবার কিন্তু আমরা চলে এসেছি একটা ভারী মজার জায়গায়। এতক্ষণ তো খাড়ি, ক্যানেল, নদী অনেক কিছু পেরিয়ে দেখে এলাম, সংকীর্ণ রাস্তা থেকে চওড়া রাস্তাতেও এলাম। এবার কিন্তু আমরা দেখব সমুদ্র, মানে সি বিচ। সামনেই রয়েছে আমাদের পোভার সানরাইজ সি বিচ। তো চলো সেখানে যাই এবং খুব মজা করি। আমরা এখন যাচ্ছি খাবারের অর্ডার দিতে, বেলা তো অনেকই হলো, এবার একটু খেতে হবে। তো এই সি কুইন বোট রেস্টুরেন্টে আমরা খাবারের অর্ডার দিতে যাচ্ছি, আর সি বিচে যাওয়ার আগেই অর্ডারটা দিতে হবে, কারণ হোটেলে ওরা প্রিপারেশনটা করে রাখবে এবং আমরা আসা মাত্রই আমাদের কিন্তু খাবার ওরা সার্ভ করে দেবে একদম। seafood fish, prawns, squid. Fish fry, fish tandoori, fish grilled, and honey chicken prawns, butter and garlic grilled prawns, prawn tandoori, fish roast, rice होता है rice। एक मीडियम साइज का फिश ले लो, उसके वेजिटेबल्स को करी में बनाओ, सेंटर फिश को फ्राई करो, उसमें करी भी आएगी, फ्राई भी आएगी। सेपरेट राइस लिया तो फिश करी, फिश फ्राई, राइस ऐसा कर। তো বন্ধুরা, আমি যতদূর বুঝলাম যে এই ধরনের ফ্লোটিং রেস্টুরেন্টগুলোর কিন্তু খাবারের দাম অতিরিক্ত বেশি। তো তোমরা যারা চাইবে না তারা অবশ্যই খাবে না এখানে, তোমরা বাইরে গিয়েও খেতে পারো। আর এখানে কিন্তু ভেজদের জন্য অপশন আছে পাঞ্জাবি ধাবার, তো সেখানে গিয়েও তোমরা কিন্তু খাবার খেতে পারো। দেখতে পাচ্ছ এই বিচে কত ঈগল আর কত শকুনের বাস, মানে উড়ে বেড়াচ্ছে এরা। আমাদের তো খুব ভয় লাগছিল, কিন্তু দেখলাম যে নর্মালি ন্যাচারালি এরা ঘুরছে। এখন তো খুব সুন্দর লাগছিল বিচের মধ্যে ঈগলগুলোকে। এটা হচ্ছে সঙ্গম এরিয়া, যেখানে নদীর সঙ্গে সমুদ্র মিলেছে। একদিকে সমুদ্র আর একদিকে নদী একসঙ্গে এই চড়ার মাঝখান থেকে মিশে গিয়ে এক হয়ে গেছে। এখানে কিন্তু আরব মহাসাগর খুবই উত্তাল, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত বড় বড় ঢেউ আসছে। আর তার জন্যই কিন্তু এখানে স্নান করা একদম অ্যালাউ না, জলে যাওয়াটাই অ্যালাউ না অ্যাকচুয়ালি। তাই দেখো একটা ব্যারিকেড মতো করা আছে। এই বিচে অনেকক্ষণ থাকার পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরা চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চ ছিল স্টিম রাইস, ডাল ফ্রাই, প্রন গ্রিল করা আর মাছি ফ্রাই, আর তার সঙ্গে তার মাথা এবং লিজারা দিয়ে করা হয়েছিল একটা প্রিপারেশন। তো এটা আমরা খাচ্ছি এখন। লাঞ্চ করলাম সি কুইন রেস্টুরেন্টটায়।
ফ্লোটিং রেস্টুরেন্ট এখানকার। দারুণ খাবার, আর আমি তো বাঙালি, তাই না বাঙালিরা একটু মাছ মানে যেরকম ঝোল খেতে পছন্দ করে সেরকমই একদম পাওয়া যায়, মানে আমাদের মনের মতো করে বানিয়ে দিয়েছে ওরা। আমি ভেবেছিলাম একটু হয়তো ওই কেরালিয়ান স্টাইলেই ওরা করবে, বাট না, খুব ভালো টেস্ট। তোমরা অবশ্যই কিন্তু এখানে এলে ওই সি কুইন রেস্টুরেন্টে গিয়ে খেতে পারো, খুব ভালো খাবার দাবার। এখন আমরা চলে এসেছি কিন্তু পোভার আইল্যান্ড রিসর্টের সামনে। তোমাদের দেখে কিন্তু কি মনে হচ্ছে বলো তো এই কটেজগুলো? হ্যাঁ, মলদ্বীপসের মতো তৈরি করা হয়েছে। আর এই কটেজগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ, পার নাইট 5 থেকে 6,000 থেকে শুরু হয়, আর কোয়ালিটি অনুযায়ী দাম বাড়তে থাকে। আর এই কটেজগুলোর একটা বিশেষত্ব হচ্ছে যখন জলের লেভেল বেড়ে যায় তখন কিন্তু এই কটেজগুলো আপনা আপনি একটু হাইটে চলে যায়, যাতে করে জল কিন্তু এই ঘরে কিন্তু ঢোকে না। তো ঘুরতে ঘুরতে আমরা কিন্তু চলে এলাম এলিফ্যান্ট স্ট্যাচুটার সামনে। দেখো পুরো এলিফ্যান্টের মতনই কিন্তু দেখতে লাগছে, বিচের ওপরই এটা তৈরি করা হয়েছে। তৈরি করা হয়েছে কি এটা আপনি আপনি প্রাকৃতিক বিপর্যয়ে তৈরি হয়েছে এটা আমি বলতে পারবো না, কিন্তু দেখতে কিন্তু পুরো এলিফ্যান্টের মতো। চলে এলাম মাতা মেরি স্ট্যাচুর কাছে। এটাও কিন্তু এখানকার একটা দর্শনীয় স্থান, অনেকে নিয়ে ফটোশ্যুট করছে, বাট আমরা আর নামলাম না, আমরা অনেকটা দেরি হয়ে গেছে বলে। পোভার ব্যাকওয়াটারের কাছে কিন্তু এরকম অনেক হোমস্টে, রিসর্ট, বিচ রিসর্ট, তারপরে ফ্লোটিং রিসর্ট অনেক কিছুই আছে। তোমরা চাইলে এগুলো বুক করে এখানে থাকতে পারো, আমার মনে হয় দারুণ লাগবে। আর ঘুরতে ঘুরতে বলতে বলতে আমরা চলে এলাম আমাদের যেখান থেকে জার্নি শুরু হয়েছিল। তোমাদের আমি ব্যাকওয়াটারের সমস্ত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। যদি ভালো লাগে আমার ভিডিওটাকে লাইক করে দিও, আর প্লিজ প্লিজ সবাই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও। এখন কিন্তু শেষ না, আরো অনেক কিছু বাকি আছে, দেখতে থাকো ব্লগটা আমার। আমরা এখন পোভার ব্যাকওয়াটার থেকে বেরিয়ে পড়েছি, ওইখানকার পুরো অ্যাম্বিয়েন্স আমাদের দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। এরপরে যাব আমরা ওয়াটারফলস দেখতে। তো চলো, গাড়িতে উঠে পড়েছি আমরা, যাই ওখানে। চলে এসেছি আমরা ওয়াটারফলের টিকিট কাউন্টারে, টিকিট কেটে নিলাম। এখানেও কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, কিন্তু বোটিং আমরা করব না, আমরা যাচ্ছি এখন ওয়াটারফল দেখতে। তামিলনাড়ুর কন্যাকুমারী জেলায় কুলসেকরাম নামক শহরে এই থিরপারাপ্পু ওয়াটারফলটি অবস্থিত। কোদায়া নদী থেকে এই ওয়াটারফলের সৃষ্টি হয়েছে এবং কন্যাকুমারী থেকে 55 কিলোমিটার দূরত্বে 50 কিলোমিটার এই লম্বা ওয়াটারফল কিন্তু অবস্থিত। জলের স্রোত শুনে বুঝতেই পারছো যে এখানে জল কতটা গতিমান। আর এখানে কিন্তু স্নানেরও ব্যবস্থা আছে, ছেলে মেয়েদের জন্য আলাদা ড্রেস চেঞ্জের কাউন্টারও রয়েছে, তো সেগুলো চাইলে তোমরা করতেই পারো। অতীব সুন্দর একটা ওয়াটারফল দেখার পর আমরা এখন রওনা দিয়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। এত খরস্রোতা ঝর্ণা আমি এই প্রথম দেখলাম জীবনে, আমার তো দারুণ লাগলো। তোমাদের বলো তোমাদের কেমন লাগলো এই সুন্দর একটা ওয়াটারফল। চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন এবং আজকের জন্য লাস্ট ডেস্টিনেশন কন্যাকুমারীতে আমাদের, সেটা হলো হ্যাঙ্গিং ব্রিজ। তো টিকিট কাটছি এখন, চলো এবারে যাই। প্রায় 50 বছর আগে সরকার থেকে এই ব্রিজটি তৈরি করা হয়েছিল 12.90 লাখ টাকার বিনিময়। শুধুমাত্র এই ক্যানেলটিকে ধরে রাখার জন্য সুন্দর একটা ব্রিজ তৈরি করা হয়েছে। আর সাথে সাথে এটি এখন একটি দক্ষিণ ভারতের দর্শনীয় স্থান। প্রায় 100 মিটার দৈর্ঘ্য লম্বা এই ব্রিজটি। তবে নামটা যদিও হ্যাঙ্গিং ব্রিজ, কিন্তু এটা হ্যাঙ্গিং ব্রিজ নয়, যেমনি মেঘালয় বা আমাদের হাওড়া ব্রিজ যেরকম হ্যাঙ্গিং সেরকম নয়, বাট এটা খুব সুন্দর একটা ব্রিজ। তোমরা কিন্তু দক্ষিণ ভারতে এলে অবশ্যই এখানে ভিজিট করতে পারো, আমার তো খুব ভালো লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। প্রো ব্লগার, আপনার ভয় লাগছে? আপনার ভয় লাগছে? কাঁদছিলেন? সন্ধ্যের আলো নেমে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আজকে আমাদের ভ্রমণ যাত্রা এখানেই শেষ হলো। কন্যাকুমারীতে আজকে আমাদের লাস্ট ডে ছিল, কালকে সকালে আমরা বেরিয়ে যাবো বরকলার উদ্দেশ্যে। তবে কন্যাকুমারীর মোস্ট অ্যাট্রাকটিভ জায়গা বিবেকানন্দ রক মেমোরিয়ালে আমাদের যাওয়া আজকে হলো না টাইমের অভাবে, তো ওটা কালকে অবশ্যই সকালে আমরা দেখে তারপরে কিন্তু আমরা কন্যাকুমারী ছেড়ে অন্য জায়গার জন্য রওনা দেবো। অনেকক্ষণ তোমাদের সঙ্গে আর কোনো কথা হয়নি সেই ঘোরা থেকে ফেরার পর থেকে। আমরা আর কিছুই করিনি, মাঝখানে ঘরে রেস্ট করছিলাম আর কি হোটেলে। তো এখন রাত হয়ে গেছে, ডিনার করতে যাচ্ছি। ডিনারে কি খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে আর আজকের ব্লগটা এন্ডও করবো। তো চলো যাই, ডিনারটা করে নিই। এখন চলে এসেছি ডিনার করতে রেস্টুরেন্টে, ননভেজ রেস্টুরেন্ট অবশ্যই। তো এখানে আমরা হলাম পরোটা আর চিকেন কষা খাই, বাবা খাচ্ছি ডিমের ভুর্জি আর রুটি। খুব টেস্টি বানায় ওরা পরোটাটা, কন্যাকুমারী দক্ষিণ ভারতের পরোটাগুলো খুব ভালো বানায়, তো সেগুলো ট্রাই করলাম আজকে আমরা।
তো আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করব, আর আমি বড় করে টানবো না, কারণ অনেকটা লেন্দি হয়ে গেছে ব্লগটা সারাদিনের সবকিছু অ্যাক্টিভিটি শেয়ার করতে গিয়ে। আশা করি ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চলো টাটা।